আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় পাঠকবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, যারা অধীর আগ্রহে আছেন যে আজকের আমার এই আসার জন্য, আমি আপনাদের সামনে আবার হাজির হলাম। যেহেতু পরীক্ষা চলছে, এই যে বিষয় নিয়ে আমি মূলত আপনাদের কাছে আসা। এবং আজকে একটা জিনিস বলে রাখি, আমি যেহেতু নতুন করে আপনাদের মাঝে এসে এভাবে পরীক্ষার বিষয়গুলোকে ঘেঁটে আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যতটুকু সহযোগিতামূলক মনে হয় ততটুকু আমি হয়তো বলে যাচ্ছি। তো ওইটা ইচ্ছা এবং অভিব্যক্তিটা আমার ওইখানে সীমাবদ্ধ নয়। এই আইন অঙ্গনের থেকে আপনাদের সেবা করা মূলত একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছি। আমি আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে আমি ফার্স্ট ইয়ার, ফাইনাল ইয়ার, এমসিকিউ, রিটেন, ভাইবা এই সমস্ত বিষয়েও অধিক আলোকপাত করার চিন্তাভাবনা করেছি এবং এটা প্রতি মাসে বা প্রতি সপ্তাহে এবার নিয়মিত করে আমি আমার এই চ্যানেলে, আমার নিজস্ব চ্যানেলে আমি প্রচার করব। আপনারা আপনাদের বন্ধুদের মাঝে এটা সাবস্ক্রাইব করবেন এবং জানিয়ে দেবেন, তারা যেন উপকৃত হয়। আমি আপনাদের সকল শুভকামনা করি। কথা না বাড়িয়ে আমি যেতে চাচ্ছি আপনাদের আগামী শুক্রবার দিন যে পরীক্ষায় অংশ করতে যাবেন সেই পরীক্ষার বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য। শুধু প্রাতঃবিন্দ, ইকুইটি ট্রাস্ট, সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং হিন্দু আইন, এই চারটি সাবজেক্টকে একটি সাবজেক্টে নিয়েই আপনাদের এই পরীক্ষাটা আগামী শুক্রবার দিন হতে যাচ্ছে। যাই হোক, এখানে খুব সহজভাবে একটা হিসাব করলেই আপনারা একটা ভালো রেজাল্ট করতে পারবেন এই সাবজেক্টে। দেখুন, এখানে বলা হচ্ছে ইকুইটি বা ন্যায়পরতা। এখান থেকে আপনারা একটি প্রশ্নের উত্তর দেবেন। ঠিক তেমনি আপনারা ট্রাস্ট থেকে একটা প্রশ্ন উত্তর দেবেন এবং সুনির্দিষ্ট প্রতিকার থেকে একটা, এই হলো তিনটি, আর হিন্দু আইন থেকে দেবেন দুটি, এ হলো মোট পাঁচটি। যাই হোক, আমি ছোট্ট আকারে আপনাদের মাঝে পরীক্ষায় খুব দ্রুত এবং কমন পড়া এবং সহজেই আপনি বেরিয়ে আসার জন্য, ভালো নম্বর প্রাপ্তির জন্য যে বিষয়টুকু অবগত করতে চাচ্ছি। বিশেষ করে আপনারা যখন ইকুইটি বা ন্যায়পরতা থেকে প্রশ্ন জানেন, ইকুইটি কাকে বলে, ন্যায়পরতা কাকে বলে, এই ন্যায়পরতার উদ্ভাবন, তার ক্রমবিকাশ, ইতিহাস, এগুলো জিনিস যখন পড়বেন তখন অনেকটাই সহজ এবং সিদ্ধ হয়ে যায়। তথাপিও বলছি, ইকুইটির ক্ষেত্রে 12টি ম্যাগজিম আছে। এই ম্যাগজিম থেকে আপনারা 5 থেকে 6টা ম্যাগজিম পড়লেই আপনাদের জন্য ইজিলি একটা আনসার দেওয়া সহজ হয়ে যায়। পরীক্ষায় ভালো নম্বর পেতে গেলে এই ম্যাগজিম থেকে যখন আলোকপাত করবেন 3টি ম্যাগজিম থেকে, তখনই ভালো একটি নাম্বার আপনারা ক্যারি করতে পারবেন। এই ম্যাগজিমগুলোকে যদি আপনারা দেখেন, আমি কিছু ম্যাগজিমের নাম বলতে চাই, আমার মনে হয় এর বাইরে আপনাদের যেতে হবে না। এই ম্যাগজিমগুলো আপনি ভালোভাবে একটু দেখে নেবেন। কমন ল ছাড়া ইকুইটি বাতাসে বিরাজমান একটি দুর্গবিশেষ, এটা একটা ম্যাগজিম। তারপরে আসুন, ন্যায়পরতা বাহ্যিক আচরণ অপেক্ষা উদ্দেশ্যকে প্রাধান্য দেয়। তৃতীয় নম্বর আরেকটা বলছি, ন্যায়পরতা ব্যক্তিকেন্দ্রিক কাজ করে। চতুর্থ, ন্যায়পরতা বিচারপাঠ থেকে অবশ্যই পরিষ্কার হাতে আসতে হবে। পঞ্চম, ন্যায়পরতা প্রতিকারবিহীন কোনো অন্যায়কে সহ্য করে না। ষষ্ঠ, বিলম্ব ন্যায়পরতাকে ব্যর্থ করে। সপ্তম, যে ব্যক্তি ন্যায়পরতা চায় তাকে অবশ্যই ন্যায়পরায়ণ হতে হবে। এই যে কয়েকটা ম্যাগজিম আমি আলোচনা করলাম, আমার মনে হয় আগামী পরীক্ষায় এই ম্যাগজিম থেকে 3টি ম্যাগজিম আপনারা পেয়ে যাবেন এবং যথোপযুক্ত উত্তর অবশ্যই আপনারা প্রত্যেকটি গাইডে বইয়ে ফলো করলে দেখবেন। জাস্ট শুধু আপনাদেরকে কীভাবে অগ্রসর হতে হবে তার একটা অবস্থান বলে আমি আপাতত এখান থেকে এই ইকুইটি থেকে বিষয় হতে চাচ্ছি। অর্থাৎ ন্যায়পরতার ক্ষেত্রে আপনি যখন ভালোভাবে এই আনসারগুলো দিবেন, আমার মনে হয় এখান থেকে একটি প্রশ্ন আপনি খুব ভালোভাবে আনসার করতে পারবেন। আসুন আমরা খ বিভাগ, যেটা ট্রাস্ট থেকে বলি। ট্রাস্ট সৃষ্টিটা হয় মূলত, প্রেক্ষাপটটা কোথায়, ট্রাস্টকারী, ট্রাস্টি এবং বেনিফিশিয়ারি, যাকে আমরা লাভভোগী বলি। 3টা পক্ষ থাকতে হবে, অন্যথায় ট্রাস্টের সৃষ্টি হবে না। এখানে আসবেন এই ট্রাস্টকারীর যোগ্যতা, তার অধিকার, কর্তব্য, দায় দায়িত্ব, ট্রাস্টির যোগ্যতা, অধিকার, দায় দায়িত্ব, কর্তব্য এবং বেনিফিশিয়ারি অধিকার, দায় দায়িত্ব এবং কর্তব্য। এই জিনিসগুলো যখন পড়বেন আপনি ইজিলি একটি প্রশ্নের উত্তর আপনার জন্য সহজ হয়ে যাবে। ট্রাস্ট নষ্ট হইবে না, সাইপ্রেস মতবাদের আলোকে ব্যাখ্যা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেন নষ্ট হবে না? আপনি যদি চিন্তা করেন যে আপনার পূর্বপুরুষ কোনো একটি ট্রাস্ট সৃষ্টি করেছিলেন এবং এই সৃষ্টির লগ্নে তার প্রত্যাশা ছিল বড় কিছু দেওয়ার জন্য, মানবতার জন্য, কিন্তু সেখানে হয়তো উনি পারেন নাই, চলে গেছেন। ওনার অ্যাবসেন্সে ওনার উত্তরাধিকারী যারা থাকবেন, ওনারা ওই
বৃহত্তম চিন্তা চেতনার সেই মানসিক অবস্থান অর্থাৎ যিনি তৈরি করে গিয়েছিলেন ট্রাস্ট, সেটা যদি বৃহত্তম আকারে বা ওনার চিন্তা চেতনায় যেটা করা ছিল, সেটা প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার কারণে সম্ভব হচ্ছে না, কিন্তু তার কাছাকাছি অবলম্বন নিয়ে যদি সম্ভব হয়, সেক্ষেত্রে বলবো এটি হলো সাইপ্রেস নীতি। যেমন ধরুন, কেউ যদি মনে করে যে আমার পূর্বপুরুষ বলেছিলেন এখানে একটা মেডিকেল কলেজ করার জন্য, কিন্তু যুগের পরিবর্তনে এসে স্থানকাল পাত্রভেদে বা সময় পেরিয়ে এসে বর্তমানে এখানে মেডিকেল কলেজ করা সম্ভব নয়, অর্থাৎ জায়গার অপ্রতুলতা এবং লোকবলের অপ্রতা, অর্থের অপ্রতা, বিভিন্ন কারণে হয়তোবা মেডিকেল কলেজ করতে পারছেন না, কিন্তু একটি গ্রাম্য দাতব্য চিকিৎসালয় তো করা যায়। ঠিক তেমনইভাবে ঠিক ওটার কাছাকাছি এরকম একটি চিন্তা চেতনা করে যখন বাস্তবায়ন করবেন, এটাকেই বলা হচ্ছে সাইপ্রেস নীতি। মূলত আপনার পূর্ববর্তী যিনি এই ট্রাস্ট সৃষ্টি করে গেছেন, তার লক্ষ্য উদ্দেশ্যর 100% বাস্তবায়ন করতে না পারলেও ঠিক ওই প্রান্তে ওই দিকেই ধাবিত হয়ে তার কাছাকাছি গিয়ে কোনো বাস্তবায়ন করা, মানুষ সেবায় নিয়ে যাওয়া, এটাকে বলা হয় সাইপ্রেস নীতি। ট্রাস্টের এই সাইপ্রেস নীতি সম্বন্ধে আপনারা পড়বেন। সাইপ্রেস নীতিটা কখনো ট্রাস্ট নষ্ট করে না, বরং ট্রাস্টকে উদ্বুদ্ধ করে তার পূর্ববর্তী ট্রাস্টকারীর সেই আশা আকাঙ্ক্ষাকে কী করে আরও সুন্দর এবং সাবলীল করে তৈরি করে নিয়ে আসে। তারপরে দেখুন, ট্রাস্ট কেন ভঙ্গ হয়, ট্রাস্টের ভঙ্গের কারণ, অবসান কেন, অবসান কখন হবে। ট্রাস্ট অনেক সময় যখন তার কার্যসিদ্ধি পালন করে তখন অবসান এমনি ঘটে, পরিসন্ধি ঘটলে অবসান ঘটে, সৃষ্টি ব্যাঘাত ঘটলে এমনি ঘটে, দৈব প্রক্রিয়ার কারণে ঘটে। এগুলো আপনাদেরকে একটু পড়ে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা একটি প্রশ্নের উত্তর সহজেই পেয়ে গেলাম। দেখুন, আমরা তারপরে যাব ট্রাস্টের পরে সুনির্দিষ্ট প্রতিকার আইন। আমরা এই সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে যদি আমরা পড়তে যাই, এখানে সবসময় মনে রাখবেন যে 3টা ধারার কথা বলবো আমি, 8, 9 এবং 42। এই 8, 9 এবং 42 এই 3টা ধারাকে আপনি একটু ভালো করে পড়বেন, তাহলে আমি মনে করি এখান থেকে একটা আনসার আপনারা পেয়ে যাবেন। কোনো কারণে আপনারা এখান থেকে এই স্লিপ খাওয়ার অথবা এখান থেকে সরে যাওয়ার কোনো অবকাশ নেই, কারণ এই 3টি ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি আপনারা যদি ফৌজদারি কার্যবিধির 145, যেটা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এই কার্যক্রম বা মামলা হয়ে থাকে এবং তার সমাধান হয়, ওটাকে সাথে মিশিয়ে পড়েন, তাহলে আমি মনে করি সোনায় সোহাগার মতো আপনারা একটা ভালো প্রশ্নের উত্তর এখান থেকে দিতে পারবেন। সুনির্দিষ্ট প্রতিকার কার্য সম্পাদন বলিতে কী বুঝো, প্রতিকার আইনের আওতায় কখন একটি চুক্তি সুনির্দিষ্টভাবে সম্পাদন করা যায় এবং কখন যায় না, এই বিষয়গুলো আপনাদের আলোকপাত করতে হবে। কখন একটি চুক্তির আংশিক সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়, যেমন 12 এবং 20। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 সুনির্দিষ্ট কার্য সম্পাদন করার জন্য একটা ধারা। আবার কখন সম্ভব হয় না, এটা যদি 12কে উল্টিয়ে দেন তাহলে কত, 21। এইভাবে আপনি একটু খেয়াল করবেন, 12 এবং 21 এই দুটো ধারা পড়লেই আপনাদের কার্য সম্পাদন করা এবং কার্য সম্পাদন না করা, এই দুটার আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে পেয়ে যাবেন। এটা পড়লে আপনি উচ্চতা দিতে পারবেন। নিষেধাজ্ঞা বলিতে কী বুঝো, স্থিতি অবস্থা কী, নিষেধাজ্ঞার উদ্দেশ্য, প্রয়োজনীয়তা আলোচনা করো, এই শ্রেণীর বিভাগগুলো আলোচনা করো। অর্থাৎ নিষেধাজ্ঞা বলতে গেলে আমরা স্থায়ী নিষেধাজ্ঞা এবং অস্থায়ী নিষেধাজ্ঞা, আবার অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আমরা দেখে থাকি, আদেশমূলক এবং নিষেধমূলক নিষেধাজ্ঞাও দেখে থাকি। এই জিনিসগুলো যদি আলোচনা করেন, তাহলে নিষেধাজ্ঞা সম্বন্ধে আপনি একটা পারফেক্ট উত্তর আপনি তৈরি করতে পারবেন। নিষেধাজ্ঞার অবস্থানটুকু কতটুকু কী, একটা স্থায়ী নিষেধাজ্ঞা কতটুকু স্থায়ী হিসেবে থাকে এবং অস্থায়ী নিষেধাজ্ঞা কখন আসে কখন চলে যায়, অন্তর্বর্তীকালীন যেটাকে বলা হয় লিকুইড ইনজেকশন, এটা কতটুকু অবস্থানে আসে কখন চলে যায়, এই জিনিসগুলো যখন আপনি জানবেন, তখন এখান থেকে একটা সুস্পষ্ট ধারণা আপনার আসবে এবং এখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন আপনি আনসার দিতে সক্ষম হবেন। প্রিয় ভাইয়ের আমার, এই নিষেধাজ্ঞার ব্যাপারে যখন আপনি পড়বেন, আপনি এটা ফৌজদারি একটা ম্যাটার, তথাপিও এই নিষেধাজ্ঞা কখন করা যায়, কোন সময় করা যায়। স্থায়ী নিষেধাজ্ঞা একটা পরিপূর্ণ একটা মামলা, আর অন্যান্য নিষেধাজ্ঞা কোনো পরিপূর্ণ মামলা নয়, এগুলো মামলার মধ্যে আসে এবং যায়। যাই হোক, এই নিষেধাজ্ঞা থেকে আপনারা ভালো করে পড়ে নেবেন। সর্বোপরি আমি যে কথাটা বলছিলাম, সুনির্দিষ্ট প্রতিকার আইনের এই প্রতিকার পেতে গিয়ে সুনির্দিষ্টভাবে আপনার 8, 9 এবং 42 ধারা আপনি ভালো করে একটু রপ্ত করার কথা বলছিলাম। 8 এবং 9 এবং 42 একটা ঘোষণামূলক ডিগ্রি চাওয়া। আপনি যখন দখলের জন্য চাইবেন তখন 8 এবং 9কে নিয়ে আলোচনা করবেন। দখলটা যদি ব্যক্তি পারপাস হয় আর সেটা সমষ্টিগত না হয়ে বা প্রাতিষ্ঠানিক বা রাষ্ট্র কর্তৃক না হয়, তাহলে একটা ধারা। আর যখন ব্যক্তিকেন্দ্রিক হবে তখন একটা ধারা। অর্থাৎ 8 এবং 9 এই 2টা ধারার আলোকপাত হলো যে একটা হলো ব্যক্তিকেন্দ্রিক, দখল হলে তার থেকে উদ্ধার। আরেকটা হলো যেটা 8-এ যাচ্ছে, আমরা প্রাতিষ্ঠানিক অথবা কোনো ধরনের সরকার প্রতিষ্ঠান কর্তৃক যখন দখল হয় সেটা উদ্ধার। অর্থাৎ 8 আর 9-এ দখল উদ্ধারের কথা বলা হচ্ছে। আমরা যখন এডিএম কোড অর্থাৎ আমরা যখন নির্বাহী ম্যাজিস্ট্রেটে 145-এর মামলা করি, এটা 2 মাসের মধ্যে বলা আছে, যদি আমার সেটা দখল থাকে, সেখানে আমার সত্য সাব্যস্ত দখল অর্থাৎ সত্যের ঘোষণা আমার প্রয়োজন হয় না। বাট আমরা যখন সেখানে অক্ষম হই 2 মাসের মধ্যে, সেই ক্ষেত্রে আমরা সেই কোর্টে এখানে সাবমিশন দিয়ে ওটা উদ্ধার করতে পারি না বা কার্যবিধি করা যায় না। আইন বলছে সেটাকে তখন আমরা জাজ কোর্ট অর্থাৎ যেখানে
এসে আমরা তার প্রতিকার পেতে পারি সুনির্দিষ্ট প্রতিকার আইনে। সেখানেও আবার বলা আছে ৮ এবং ৯ যখন আমরা দখল উদ্ধার করতে যাব তখন অ্যাড ভ্যালোরাম কুপি হাফ দিলেই চলবে। আর যখন দেখব যে না আমরা ২ মাস এবং এই ৬ মাসের মধ্যে কোনো ধরনের প্রতিকার বা কোনো ধরনের আমার অধিকার বা আমার দখল উদ্ধার করতে পারিনি, সেই ক্ষেত্রে আমি এটাকে আমার নিজের সত্তার অধিকার আছে, আমার এখানে সত্ত্ব আছে। সেই ক্ষেত্রে যদি আমি মনে করি এই সত্যকে প্রতিষ্ঠা করার দরকার আমার, তাহলে আমি আমার এখানে ৬ মাসের উপরে চলে গেল বা দীর্ঘ সময় চলে গেলেও আমি একটা মামলা করে আমার সেই সত্ত্বের অধিকার প্রতিষ্ঠা করে তার মধ্যে দখল উদ্ধার করতে পারি। সেক্ষেত্রে আমি কী করতে পারি? আমি ৪২ ধারা ঘোষণামূলক মোকদ্দমা করে তার সাথে ৮ অথবা ৯ যেভাবে যদি ব্যক্তিকেন্দ্রিক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ৪২ এবং ৯, আর যদি সেটা প্রতিষ্ঠান বা সমষ্টিগতমূলক প্রতিষ্ঠান থেকে বা সরকার পক্ষ থেকে সেখানে দখল হয়ে থাকে সেখানে আমি ঘোষণা যেতে পারি ৪২ এবং ৮ ধারায়। এইভাবে আমি ঘোষণার সাথে সাথে ৮ এবং ৯ অথবা ৮-৯কে ৪২-৮ অথবা ৪২-৯ এই প্রেক্ষাপটে মামলা করে আমি আমার সত্তর ঘোষণার পাশাপাশি দখল উদ্ধার করে নিয়ে যেতে পারি। এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের সুস্পষ্ট বিধান। এই বিধানগুলোকে আপনি যদি ভালোভাবে একটু দেখেন ৮-৯-৪২ এবং পড়েন, দেখবেন আপনি সুস্পষ্টভাবে একটি জবাব তৈরি করতে পারবেন। যেভাবেই আসুক না প্রশ্ন, আপনার এইখানেই আপনি জবাব তৈরি করতে পারবেন। সুপ্রিয় পাঠকবৃন্দ, আমি এই সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে আর বাড়াতে চাই না। এখানে সীমাবদ্ধ থাকলেই আপনারা ভালো একটি আনসার করতে পারবেন। আসুন আমরা হিন্দু আইনে যাই। সেখান থেকে দুটি প্রশ্ন আমাদেরকে দিতে হবে। মূলত হিন্দু কালচার বা হিন্দু আইনটা কী, হিন্দু আইনের উদ্দেশ্য এবং হিন্দু আইনটার উদ্ভব এবং তার হিন্দু আইনে যে জিনিসগুলো আছে, আমরা দুটি নীতিকে আমরা আলোকপাত করে হিন্দু আইনটিকে অগ্রসর হতে পারি। সেটা হলো হিন্দু আইনে দুটো পন্থী আছে, একটা দেওবাগপন্থী, একটা হলো বিতক্করাপন্থী। দেওবাগপন্থী হলো আধুনিক, যারা আধুনিকতার ছোঁয়ায় উদ্বুদ্ধ। এই পন্থী ধারা যে ধরনের আইন পরিচালিত হয় এটাকে বলা হয় দেওবাগপন্থী বা এটা আধুনিকপন্থী। আর মিতক্করাপন্থী হলো যারা গোড়াপন্থী যেটাকে বলা হয়। আমরা অনেক সময় দেখব যে আমাদের বাংলাদেশ, বার্মা, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ যেগুলো ইন্ডিয়ার আমাদের বর্ডারের কাছে, এগুলো প্রায়টাই দেওবাগপন্থী আর দাইবাগপন্থী। আর মিতক্করাপন্থী আমরা বলবো যারা পূর্ব কালচার ধরে আছেন, পুরাতনকে ধরে আছেন এবং মূল সুরকে ধরে আছেন, সেখান থেকে বেরোতে চাচ্ছেন না, ওদেরকে তো বলবো মিতক্করাপন্থী। প্রিয় ছাত্রছাত্রীকে একটা জিনিস বলবো, আপনারা এই মিতক্করাপন্থী এবং দেওবাগপন্থীদের যে পার্থক্যটা এটা ভালো করে পড়বেন। পাশাপাশি আসেন স্ত্রীদন, মহিলাদন, বিধবাদন, নারীর দন, এই ধনগুলোর একটু বিষয় সংজ্ঞায়িত আকারে পড়বেন। এতে করে আপনি উপকৃত হবেন এই জায়গায় যে আপনারা যে এই জিনিস যেমন কিছু কিছু আলোচনা আছে যেটা ওই ৩টা ধন বা ৪টা ধন সম্বন্ধে যখন পড়বেন তখন ওই আলোচনাগুলো আপনার মধ্যে খুব ক্লিয়ার হয়ে যাবে। যেমন একটা কথা আছে, সকল বিধবার সম্পত্তি নারীর সম্পত্তি হলেও সকল নারীর সম্পত্তি বিধবার সম্পত্তি নহে আলোচনা করা। আমি যদি এই স্পেস থেকে আলোচনা করি তাহলে বলতে পারি, যেমন দেখেন একজন অবিবাহিত মেয়ে সেও নারী, একজন স্ত্রী সেও নারী, যখন তার স্বামী হারা হয়ে গেল, বিধবা হয়ে গেল, সেও কিন্তু নারী। তো নারী শব্দটা একটা কমন স্পেসে ধারণ করে, কিন্তু দেখা যায় আমরা সকল নারীকেই বিধবা বলতে পারি না, বা নারী সকলকে বলতে পারি, কিন্তু নারীর সংজ্ঞায়িত করতে গেলে সব জায়গায় আমরা নিজেকে মিশ্রণ প্রক্রিয়া দিতে পারি না। যেমন সকল বিধবা সম্পত্তি নারীর সম্পত্তি হলো সকল নারীর সম্পত্তি বিধবা সম্পত্তি নয়। যে নাকি যে নারীটা কৈশোর, তার সম্পদ কিন্তু বিধবা সম্পদ, বিধবা হলেই বিধবা সম্পদ হয়। যে নারীটা স্ত্রী, তার স্ত্রীর সম্পদ সে নারীর সম্পদও বলা যায়, কিন্তু বিধবা সম্পদ বলা যাবে না। কারণ বিধবা একটা আঙ্গিক, একটা অধ্যায়, নারী একটা অধ্যায়, নারী একটা পূর্ণ অধ্যায়, বিধবা তার অধ্যায়ের একটা অংশ। ঠিক তেমনি কৈশোরকাল সেটা একটা নারীর একটা অংশ, যেখানে যৌবনকাল নারীর একটা অংশ, যেখানে স্ত্রীকাল নারীর একটা অংশ, বিধবাকাল নারীর একটা অংশ, আর সব কালগুলো মিলেই আমি বলবো যে এখানে হলো নারী। সুতরাং প্রিয় পাঠকবৃন্দ, আপনাদের এইভাবে চিন্তা করে আপনাদেরকে পড়তে হবে, পড়লে এই উত্তরটা আপনাদের সঠিকভাবে আপনারা এখানে দিতে পারবেন। আসুন আমরা বলি যে এখানে দেবত্বর সম্পত্তি বলতে কী বুঝো, দেবত্বর সম্পত্তির প্রয়োজনীয় শর্তাবলী আলোচনা করা। সেবায়েত মহন্তর বলতে কী বুঝো, নিয়োগকর্তা, আবার বলা আছে ওয়াকফ এবং দেবত্বর সম্পদের মধ্যে পার্থক্য। এখানে একটু সহজভাবে বলিনি যে দেবত্বর সম্পদ বলতে গেলে অর্থাৎ হিন্দু ধর্ম কর্তৃক এদিকে তারা যারা দেবদেবীর নামে অর্পণ করে দেবত্ব বলা হয়। যেমন আমার মুসলমানরা কী করে থাকি, মাদ্রাসা মসজিদের নামে যেভাবে ওয়াকফ করে থাকি, যে এটাকে আমরা ওয়াকফ বলে থাকি। এখানে এইভাবে পার্থক্য করতে হবে যে ওটাও মানবতা, এটাও মানবতা, কিন্তু ওটাও একটা ধার্মিক আঙ্গিকে দেবত্র বলা হয়, আর এখানে যেটা আমরা ওয়াকফ বলতেছি সেটাও ধার্মিক আঙ্গিকে, মুসলিম ধর্মের আঙ্গিকে বলা হয়। এখানে একটু আসুন আমরা দেখি যে দেবত্বর সম্পদগুলো যারা দেখভাল করে থাকেন তাদের আমরা সেবায়েত বা মন্থর বলি, বা ওনারা দেখভাল করে থাকেন। আর যারা ওয়াকফ
যে সমস্ত সম্পদগুলা এখানে ওয়াকিফ উনি দেখভাল করে থাকেন, এগুলো পার্থক্যগুলো মুসলিমের দিক থেকে আর হিন্দুর দিক থেকে দুটি ধর্মের ভিন্নতা আছে, এভাবে পার্থক্য করে যখন পড়বেন আশাবাদী আপনারা এখানে তো ভালো একটি আনসার আপনারা করতে পারবেন। সুপ্রিয় পাঠকবৃন্দ, আমি মনে করি যে আপনাদের এরপরে আর কিছু থাকে না, তথাপিও আপনাদের কিছু পারিবারিক হিন্দুদের পারিবারিক একটা বিষয় আছে যে পারিবারিক তান্ত্রিক তাদের অংশ বন্টন প্রক্রিয়া, তাদের অংশ পারিবারিক অংশ এবং যৌথ অংশ ব্যক্তিগত অংশ, এই অংশের প্রক্রিয়াটা পড়বেন, এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। যাই হোক, আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে পড়ে সঠিকভাবে জানা এবং তার উত্তর তো আমি যেগুলো বলে গেলাম এগুলোকে বিবরণ দিতে গেলে অনেক সময়ের দরকার, তথাপিও আমি সংক্ষিপ্ত আকারে বললাম। এই সংক্ষিপ্ত আকারেই আপনি একটু দেখে যাবেন, আশাবাদী আপনারা একটা ভালো রেজাল্ট করতে পারবেন, এখান থেকে ভালো রেজাল্ট প্রত্যাশা করা যায়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত প্রক্রিয়া শেষ করলাম। আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে, হয়তোবা এই সপ্তাহে আরেকবারও আসতে পারি, অন্যথায় যদি নাও আসতে পারি। আপনাদের মাঝে কোনো দিনও প্রশ্ন উদ্গ্রীব হয়ে থাকে আমার এই যে আমি যে বক্তব্য পেশ করলাম, এখানে আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখানে কমেন্টস করবেন বা প্রশ্ন করবেন, আমি আশা রাখবো উত্তর দেওয়ার জন্য। এই প্রত্যাশা করে আজকের জন্য এখান থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।